এবারে নির্বাচনের সাথে গণভোটটাও যুক্ত হয়েছে এবং আমি দেখলাম যে গণভোট ইস্যুতে এখন নির্বাচন কমিশন এবং সরকার একটা মুখোমুখি অবস্থানে চলে গেছে। যদিও এর আগে সরকার প্রধান অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস গণভোটে হ্যাঁ দেওয়ার মানে হ্যাঁকে জয়যুক্ত করবার আহ্বান জানিয়ে বলেছিলেন যে হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ এবং নিপীড়ন থেকে দেশ মুক্ত হবে, নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। কয়েকদিন আগে আমি দেখছিলাম যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর আলী রিয়াজ 23শে জানুয়ারি তিনি বলেছেন যে গণভোটে হ্যাঁর পক্ষে প্রচার চালানো সরকারের নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকলেও সংস্কারের পক্ষে প্রচারণা চালানোর দায়িত্ব রয়েছে সরকারের এবং তিনি প্রজাতন্ত্রের কর্মচারীদেরকেও হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে বলেছেন। তিনি জানিয়েছিলেন যে কোনো বাধা নেই। যদিও ইসি বলছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত সচেতন করতে পারবেন, তবে তিনি গণভোটে হ্যাঁর পক্ষে বা নায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। আসলে ব্যারিস্টার সারাহ হোসেন হচ্ছেটা কি, মানে এইটার আইনি ভিত্তি কি আসলেই আছে যে গণভোটে সরকার হ্যাঁর পক্ষে প্রচারণা চালাতে কি পারেন? আমার মনে হয় যে সরকার এই প্রচারণা চালানো উচিত না এবং অবশ্যই সরকারি কর্মকর্তা যারা তাদের অবশ্যই এটার সাথে কোনোভাবে সম্পৃক্ত হওয়া উচিত না। এটা গণভোট হতে যাচ্ছে, কিন্তু সেই গণভোট কি, কেন এবং এটার কি কি বিভিন্ন দিক আছে, এটা হ্যাঁ হয়ে গেলে এটা যদি গ্রহণ হয় তাহলে কি কি পরিবর্তন আসবে সেটা তো স্পষ্ট এবং স্বচ্ছভাবে জনগণকে বোঝানো উচিত। কিন্তু আমরা যে প্রচারণা দেখছি সেখানে বলা হচ্ছে হ্যাঁতে ভোট দিলে কোনোদিন ফ্যাসিবাদ আমাদের দেশে আসবে না, ফিরে আসবে না। হ্যাঁ দিলে এখন আমি শুনে আসলাম একজন ভোটার, আপনার আমার মতো একজন, উনি রিক্সা চালান, উনি আমাকে বললেন যে হ্যাঁ আমি হাঁ দিব, কারণ হাতে আমি শুনছি হাতে ভোট দিলে শান্তি আসবে দেশে। দেখো এরকম প্রচারণা যারা করছেন তারা তো মনে হয় ধোঁকা দিচ্ছেন জনগণের কাছে, আমাদের কাছেও। কারণ আমাদের বোঝা উচিত আমরা কিসে ভোট দিচ্ছি, সেটা তো বুঝতে পারছি না। ইভেন গণভোটের প্রশ্নগুলো যদি দেখেন, সেই প্রশ্নগুলো পড়লে ওই প্রশ্নের সাথে যদি একটা পুস্তিকা না থাকে যেখানে আপনাকে বোঝানো হয় যে এক্স্যাক্টলি আপনি কিসের জন্য আপনি ভোট দিচ্ছেন, ওই প্রশ্নগুলো পড়ে আপনি কিন্তু বুঝতে পারবেন না যদি না আপনি এর আগে অনেক পড়াশোনা করে আসেন, মুখস্থ করে আসেন। যেমন তৃতীয় প্রশ্নে যেখানে বলা আছে যে আরও 30টি যে সংস্কার প্রস্তাব আছে এগুলোর সাথে আপনি একমত কিনা, এখন মুখস্থ না করে আপনি কি করে বুঝবেন 30টি প্রস্তাবনা কি ছিল। আর এখন এখানে যে কথাগুলো বলা হচ্ছে যে হ্যাঁ পক্ষে ভোট দিলে শান্তি আসবে, ফ্যাসিবাদ আসবে না, এর বাইরে কিছু নির্দিষ্ট এগুলো হবে কি হবে না সেটা তো অনেক বড় একটা প্রশ্ন। এবং ফ্যাসিবাদ তো শুধু কিছু আপনার প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য তো ফ্যাসিবাদ কোথাও বন্ধ করা হয়নি, তাই না? হিটলারও কিন্তু আসছিলেন নাৎসি জার্মানিতে একটা গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মাধ্যমে, ভোটের মাধ্যমে, অন্য কোনোভাবে আসেন নাই, সেখানে মিলিটারি কু করেন নাই, ভোট পেয়েছেন এবং অধিকাংশ জনগণ তাকে ভোট দিয়েছে। সো আই থিঙ্ক এই আশাটা যে আমরা যে সংস্কার করছি, হ্যাঁ ফাইন, সংস্কার হওয়া উচিত, কিন্তু সংস্কারের একটা প্রেক্ষাপটও তৈরি হওয়া উচিত। যে আলোচনাগুলো হয়েছে ন্যাশনাল কনসেনসাস কমিশনে, ঐক্যমত্য কমিশনে, সেটার সাথে অনেকে আবার জড়িত তো ছিলেনই না। এখন কালকেও এটাও শুনলাম যে প্রফেসর আলী রিয়াজ খুব নাগরিক সমাজকে দোষারোপ করছিলেন যে নাগরিক সমাজ এগিয়ে আসেনি, নাগরিক সমাজ এবং নাগরিক সংগঠন যারা আছেন তথাকথিত সুশীল সমাজ, তাদের এগিয়ে আসা উচিত ছিল জনগণকে বোঝানোর যে কেন এই সংস্কারগুলো দরকার, কেন গণভোট দরকার। কিন্তু আসলে আমার মনে হয় নাগরিক সমাজের দায়িত্ব হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সেটা বোঝা, সেটা নিয়ে আলোচনা করা, তর্ক বিতর্কের একটা ক্ষেত্র তৈরি করা। যদি আমরা আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া চাই তার মধ্যে তো অবশ্যই ন্যূনতম একটা ব্যাপার হচ্ছে তর্ক বিতর্ক হবে, ভিন্ন মত সেখানে পোষণ হবে। তো যারা নার পক্ষে বলতে চায় তাদের সেটা বলারও তো একটা অধিকার থাকবে। এখন না কেন কেউ কেউ দিতে চাচ্ছে, কেন মনে করছে তারা হ্যাঁ দিতে চাচ্ছে না, সেটা বলার জন্য তাদের একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকা উচিত। কিন্তু এখন আমরা যে দেখছি দু একজন যে এর মধ্যে বলেছেন নায়ের পক্ষে, অথবা বলেছেন যে কেন তারা বুঝতে পারছেন না আসলে গণভোটে এর বিভিন্ন উপকরণগুলো কি, তাদেরকে কিন্তু ট্যাগ করা হচ্ছে সাথে সাথে যে তারা হচ্ছে ফ্যাসিস্ট, তারা হচ্ছে পুরনো সরকারের দোসর, তারা নানানভাবে সুবিধা নিয়েছেন গত সরকার আমলে। যদি সেটা সত্য হয়েও থাকে, নানান সুবিধা যদি নিয়েও থাকেন, তার মানে কি তার এখন কোনো যুক্তিসঙ্গত কোনো কথা বলার কোনো অধিকার নেই? অথবা তিনি যদি কথাটা বলেন যেটা আপনার কাছে খারাপ লাগছে, আপনার মনে হচ্ছে এটা সঠিক না, তাহলে সেটা নিয়ে আপনি বিতর্ক করতে পারেন, তাকে আলাদা করে ট্যাগ করা কি দরকার? তার মনে হচ্ছে এই গণভোট নিয়ে আমরা যেরকম প্রচারণা দেখছি
এটার সাথে সরকারে যারা আছেন তারা জড়িয়ে যাচ্ছেন। আমরা দেখলাম ইভেন ডিসঅ্যাপিয়ারেন্সে গুম কমিশনের যারা, তারাও এটার সাথে জড়িয়ে যাচ্ছেন। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কেন। তাদের তো একটা ভূমিকা ছিল গুম কমিশনে, যে খুব বড় এবং ভালো ভূমিকা তারা পালন করেছেন। তাদের তো মানবাধিকার নিয়ে আমরা আশা করব তারা অন্যান্য মানবাধিকার নিয়েও কথা বলবেন। তো সেখানে বাক স্বাধীনতা নিয়ে আমরা আশা করতাম যে তারা একটু রেসপেক্ট করতেন, যে বিভিন্নজন বিভিন্ন মতামত দিবেন এবং তারাও একটা কাজ করবেন, সবাইকে বুঝাবেন। তারা এত কাজ করলেন গুম কমিশন নিয়ে, অথচ এই ঐকমত্য কমিশনের মধ্যে মানবাধিকার নিয়ে আপনি কিছুই খুঁজে পাবেন না। একটা ঐকমত্য কমিশন না, আমাদের চার্টারের মধ্যে যেটা রেফারেন্ডামের বিষয় চলে এসছে, গণভোটের বিষয় চলে এসছে, সেখানে আছে যে মৌলিক অধিকার, আমাদের সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার, এগুলো সম্প্রসারণ করা হবে এবং এগুলো বাস্তবায়ন করা হবে। এই পর্যন্ত একটি ঐকমত্যে ওনারা এসছেন। নির্দিষ্ট কোনো অধিকারকে কিভাবে সম্প্রসারণ করা হবে সেটা নিয়ে ওনাদের আলোচনা করার এই 1 বছর ধরে সময় হলো না। অথচ এই যে ধরেন গ্রেফতার বলেন, বেআইনি আটকের কথা বলেন, নির্যাতনের কথা বলেন, যে ঘটনাগুলো এই সরকারের আমলেও ঘটেছে। আমরা আফটারঅল আমরা 5ই অগস্টের পরে তো আমরা আর জান্নাতে চলে যাইনি যে সব কিছু ঠিক হয়ে গেছে। আমরা এখনো পৃথিবীতে আছি। অবভিয়াসলি সব কিছু একদিনের মধ্যে ঠিক হবে না, কিন্তু ঠিক করার জন্য কোনটা ঠিক হচ্ছে না সেটা বলার আপনার একটা সুযোগ থাকতে হবে। এবং আমাদের অধিকারগুলো, ইভেন সংবিধানে স্বীকৃত যে অধিকারগুলো, যেগুলো মাঝখানে 50 বছর ধরে বিভিন্নভাবে এগুলো সীমিত করা হয়েছে, সেগুলো সম্প্রসারণের কাজ তো এই সময় হতে পারত, সেটা করা হয়নি, সেটা ধরে রাখা হয়েছে। আর অন্যদিকে দেখেন, কেউ কেউ বলছেন যে না, ধর্মনিরপেক্ষতা বাদ হবে না এই গণভোটের মাধ্যমে, কিন্তু যে ভাষাগুলো সেখানে এসছে সেখানে তো মনে হচ্ছে বাদ হবে। অন্য ভাষা এসছে, ভাষাগুলো ভালো, যে সবার ধর্ম পালন করার অধিকার থাকবে, এটা নিয়ে আসা হচ্ছে মূলনীতির মধ্যে। এটা তো অলরেডি আমাদের মৌলিক অধিকারে স্বীকৃত 72 থেকে, এটা তো নতুন কিছু আসছে না। কিন্তু যেভাবে আসছে এটা মূলনীতির মধ্যে নিয়ে আসা হচ্ছে ধর্মনিরপেক্ষতা থেকে বাদ দিয়ে। তো আপনি এরকম একটা এত বড় একটা পরিবর্তন আনবেন আপনার সাংবিধানিক কাঠামোতে, সেটা তো বোঝানো উচিত। যদি বলা থাকতো যে হ্যাঁ ভোট হলে ধর্মনিরপেক্ষতা বাদ হবে কিন্তু আপনার ধর্ম পালন করার অধিকার থাকবে, এতটুকু যদি বলতো আমি বুঝতাম। আমি হিসাব করতে পারতাম যে ওটা আমার জন্য যথার্থ কিনা, নাকি আমি ধর্মনিরপেক্ষতা চাই। অনেকে বলবে ধর্মনিরপেক্ষতা আমার দরকার নেই, এটা আমি মনে করি না খুব গুরুত্বপূর্ণ। কেউ মনে করতে পারে যে না, ধর্মনিরপেক্ষতা যেভাবে এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে অনেক বছর ধরে, যে ধর্মবিরোধিতা, তারা ওইভাবে যদি মনে করে হয়তো তারা বিরুদ্ধে বলবে, কিন্তু তখন তো একটা আলোচনা করার সুযোগ থাকবে যে এটার মিনিংটা কি, এটার প্রয়োগটা কি, এটা কেন রাখা দরকার বা কেন রাখা দরকার না। কিন্তু যখন কাউকে বোঝানোই হচ্ছে না যে এখানে একটা পরিবর্তন আসছে, সেটা কি একটা সমস্যা না? যে আমরা ফুল তথ্যের ভিত্তিতে আমরা ভোট দিতে যাচ্ছি না, আমরা কিসের জন্য ভোটটা দিব গণভোটের সময় সেটা তো বুঝতে পারছি না। আমি খালি শান্তি চাই, শান্তি হয়ে যাবে হ্যাঁ দিলে, এটা কিভাবে কেন এভাবে বোঝানো হবে ব্যাপারটা?